দেশের ৪৯৫ উপজেলায় ইউএনও বা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সেই সাথে নির্বাচিত সব চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। এ বিষয়ে রাষ্ট্রপতির আদেশে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এতে বলা হয় ৩২৩ পৌরসভা মেয়র এবং ৬০ জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। আর ৪৯৫ উপজেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। অপসারিত চেয়ারম্যানদের জায়গায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে গত শুক্রবার সংশোধিত স্থানীয় সরকার সিটি কর্পোরেশন অধ্যাদেশ, স্থানীয় সরকার পৌরসভা অধ্যাদেশ, জেলা পরিষদ অধ্যাদেশ ও উপজেলা পরিষদ অধ্যাদেশের খসড়া অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। পরে তা অধ্যাদেশ আকারে জারি করা হয়। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সচিবালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। বিস্তারিত জানবো তার কাছ থেকে। হাসিফ মাহমুদ শাহ, যেই অধ্যাদেশের পর ৪৯৫ উপজেলায় প্রশাসক নিয়োগ করার যে প্রজ্ঞাপন জারি হয়েছে, সেই সংবাদটি আমরা এতক্ষণ দেখালাম। আপনি সেখানে পুরোটা সময় ছিলেন, বিস্তারিত জানাবেন এবং তারা কবে থেকে কাজ শুরু করবেন সে বিষয়ে কি নির্দেশনা রয়েছে? লোপা, আজকে কিছুক্ষণ আগে সব মিলিয়ে ৩টি প্রজ্ঞাপন জারি হয়। তার সেটি যদি আমি বলি, ৪৭৬ জনপ্রতিনিধিকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। এর মধ্যে একটি বিষয় হলো ৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে কিন্তু তাদের পদ শূন্য করা হয়েছে, কিন্তু উপজেলা নির্বাহীদের কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে ৪৯৫টি। সেক্ষেত্রে দুজন উপজেলা পরিষদের যে চেয়ারম্যান তারা মারা গিয়েছিলেন, সেই দুই জায়গায়ও সহ টোটাল ৪৯৫ উপজেলা চেয়ারম্যানকে এর দায়িত্বে আসলে উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। সব মিলিয়ে ৮৭৬ জনপ্রতিনিধিকে অপসারণ করেছে এবং সেই অপসারণের প্রেক্ষিতে কিন্তু স্থানীয় সরকার বিভাগ কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এখনো কিন্তু মেয়র এবং হলো জেলা পরিষদ চেয়ারম্যান, তাদের বিষয়ে কিন্তু এখন পর্যন্ত সিদ্ধান্ত আসেনি। স্থানীয় সরকার বিভাগ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে ৫ই আগস্ট যে সরকার পরিবর্তন হয় সেই সময় থেকে যে উপজেলা নির্বাহী পরিষদ, জেলা পরিষদ এবং পৌর মেয়ররা কিন্তু তাদের কাজে আসছেন না, যার ফলে স্থানীয় সরকারের যে কার্যক্রম সেটি বিঘ্ন হচ্ছে, সাধারণ মানুষ সেবা পাচ্ছেন না। এর প্রেক্ষিতে কিন্তু সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। এর আগে কিন্তু উপদেষ্টা আমাদেরকে জানিয়েছিলেন 2 দিন আগে যখন তিনি দায়িত্ব গ্রহণ করেছেন, যে গত পরশুদিন উনি জানিয়েছিলেন শনিবার দিন যে 2 দিনের মধ্যে এই বিষয়ে ওনারা সিদ্ধান্ত নেবেন এবং আজকে সোমবারের মধ্যে কিছুক্ষণ আগে এই বিষয়ে আমাদেরকে সিদ্ধান্ত জানালেন। আমরা চেষ্টা করছি যে ওনার সাথে এই বিষয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করছি। উনি আমাদেরকে এখন পর্যন্ত সে বিষয়ে সময় দেওয়ার বিষয়টি নিশ্চিত করেননি। যদি সময় পাওয়া যায় হয়তো আরও বিস্তারিত আমরা এই বিষয়ে জানতে পারবো। এবং একই সাথে আরেকটি বিষয় হলো, উপজেলা নির্বাহী কর্মকর্তারা কিন্তু এখন থেকেই সেই দায়িত্ব পালন করবেন বলে আমাদেরকে কিন্তু স্থানীয় সরকার বিভাগ থেকে জানানো হয়েছে। কারণ অফিস অর্ডার সাথে সাথেই এই ইউএনওদের উপরে কিন্তু এই দায়িত্ব ন্যস্ত হয়ে গিয়েছে। সেক্ষেত্রে তারা এখন থেকে দায়িত্ব পালন করতে কোনো বাধা নেই। লোপা, সচিবালয় প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। জনপ্রতিনিধিরা আত্মগোপনে থাকায় সিটি কর্পোরেশনে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। এতে জন্ম, মৃত্যু সনদ কিংবা গুরুত্বপূর্ণ কাজের জন্য গিয়ে খালি হাতে ফিরতে হচ্ছে নাগরিকদের। তবে বিশেষ পরিস্থিতিতে নতুন অধ্যাদেশ জারির পর কার্যক্রম স্বাভাবিক করতে চেষ্টা করছেন কর্মকর্তারা। ছাত্র জনতার আন্দোলনের মুখে গেল ৫ আগস্ট সরকার পতনের পর আত্মগোপনে বেশিরভাগ জনপ্রতিনিধি। এতে ব্যাহত হচ্ছে সিটি কর্পোরেশনের নাগরিক সেবা। রাজশাহী নগর ভবন থেকে শুরু করে ওয়ার্ড কার্যালয় সবই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এখনও অনুপস্থিত ৯০ ভাগ জনপ্রতিনিধি। এই অবস্থায় মিলছে না কাঙ্ক্ষিত সেবা। বসার মতো টেবিল, চেয়ার বা আসবাবপত্র এগুলো না থাকার কারণে আমাদের বসতে অসুবিধা হচ্ছে। আমরা যে কারণে আমরা একটু সাময়িক অসুবিধার মধ্যে আছি। তো উদ্ধার করা হয়েছে, উদ্ধারকৃত মালামাল আমরা পাইছি অলরেডি। সেগুলো নিয়ে আমরা এখন সেট করতেছি যাতে আমরা তাড়াতাড়ি বসতে পারি। মেয়রের অনুপস্থিতিতে চট্টগ্রাম ও খুলনা সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাহী কর্মকর্তা। নাগরিক সেবা দিতে কাজ করছেন অল্প সংখ্যক ওয়ার্ড কাউন্সিলর। সিটি কর্পোরেশনের প্রধান অফিসের যে কার্যক্রম সেগুলো পরিচালনা করছে এবং তার কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের সহযোগিতায় আমরা দায়িত্ব পালন করছি। নতুন অধ্যাদেশ জারির পর ফিরছেন
গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলররা। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চান মেয়র জায়েদা খাতুন। যে সরকারই থাকুক না কেন, আমি ওনার অনুযায়ী মান্য আমি সিটি কর্পোরেশনের কাজকর্ম চালাই যাব, সিটি কর্পোরেশন নগরবাসীদের স্বার্থের জন্য, আমার একার স্বার্থে, সবার উন্নয়নের জন্য। মেয়র কাউন্সিলরদের অনুপস্থিতিতে ব্যাহত হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশনের নাগরিক সেবা। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীর আশ্বাসে কিছু সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী সোমবার কাজে যোগ দিলেও বন্ধ বেশিরভাগ কক্ষ। তবে বরিশাল, সিলেট ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে সীমিত পরিসরে হলেও নাগরিক সেবার কাজ অব্যাহত আছে। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে সংবিধানের ৫ম সংশোধনী কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে আজ এই রুল জারি করে। ২০১১ সালের ৩০ জুন তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে সংবিধানের ৫ম সংশোধনী পাশ হয়। এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে পরবর্তী দুটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, যা ছিল প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত। এ কারণে ৫ম সংশোধনীর বৈধতা নিয়ে তৈরি হয় নানা প্রশ্ন। সংবিধানের ৫ম সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৫ জনের করা একটি রিটের শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার যে বিধানটা, ওটা সংসদ চাইলে ওটা করতে পারে, সংশোধন করতে পারে। কিন্তু যেটা বলা হয়েছে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, সাবেক প্রধানমন্ত্রী বলেছে আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করি নাই, আদালত করেছে। আদালত বলেছে যে পরবর্তী নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হইতে হয় সংশোধন অনুমোদন লাগবে। এটা সম্পূর্ণভাবে মিথ্যাচার। রিটের প্রাথমিক শুনানিতে আইনজীবীরা বলেন ৫ম সংশোধনী সংবিধানের বিভিন্ন ধারা ও মূল কাঠামোর পরিপন্থী। এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিধান করা হয়েছে। হাতের ক দিয়ে তারা এমনভাবে করতে চেয়েছেন যে ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকতে পারতেছেন, কিন্তু অন্য কোনোভাবে কেউ যাতে না আসতে পারে। তত্ত্বাবধায়ক বলেন, নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ করার জন্য বলেন, সেটা যাতে না আসতে পারে, সেটা একটা ছিল। বিচার বিভাগের কন্ট্রোল করার জন্য অনেকগুলো উপাদান ছোট ছোট করে দিয়ে দেওয়া ছিল। ওনারা এটা বলছেন, আমি এটা এক্সামিন করে দেখি তারপরে বলব। আইনজীবীরা বলছেন ৫ম সংশোধনী সংবিধানের মৌলিক কাঠামোকে পরিবর্তন করে দিয়েছে, ক্ষতিগ্রস্ত করেছে গণতন্ত্র ও বিচার ব্যবস্থাকে। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানতে চলে যাচ্ছে হাইকোর্ট প্রাঙ্গণে, সেখান থেকে আছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, আমরা প্রতিবেদনেই দেখালাম যে বেশ কিছু বিষয় উঠে আসলো এই রুলের বিষয়ে, এবং এই রুল জারি করার আগে কিন্তু শুনানি অনুষ্ঠিত হয়েছে। সেখানে আসলে বিস্তারিত কি কি বিষয় উঠে এসেছে আপনি জানাবেন বিস্তারিত। দেখুন, পঞ্চদশ সংশোধনীর তো অনেকগুলো বিষয়। এখানে যেমনটা সবচেয়ে বেশি আলোচনা আসছে যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি, এর বাইরে কিন্তু আরও ছিল নারী আসন ৪৫ থেকে ৫০টি করা, বঙ্গবন্ধুকে জাতির জনক স্বীকৃতি দেওয়া, এবং আরেকটি বিষয় সংবিধানের ৭ অনুচ্ছেদে ৭-এর ক এবং ৭-এর খ নতুন করে সংযুক্ত করা, যেখানে আসলে মৌলিক বিধানাবলীগুলোকে সংশোধন অযোগ্য করা হয়েছে। সংবিধান এই জায়গাগুলো, সংবিধানের মৌলিক বিষয়গুলো সংশোধন করা যাবে না। এবং ৭-এর কয় বলা হয়েছে কেউ যদি জোর জবরদস্তিমূলক সংবিধানের কোনো জায়গাকে অসাংবিধানিক পন্থায় সংশোধন করতে যায় সেগুলো ষড়যন্ত্র বা রাষ্ট্রদ্রোহিতা হবে। এই বেশ কিছু বিষয় এই সংশোধনীতে ছিল। তো আজকে শুনানিতে এবং এই পুরো সময় জুড়ে যেমনটা আমরা খবরেও বলছিলাম, মূল কিন্তু তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়েই আলোচনায় আসছে। আপনি দেখুন ১৯৯৬ সালে তখন ত্রয়োদশ সংশোধনী, ১৩তম সংশোধনীর মাধ্যমেই কিন্তু এই সাংবিধানিক সংস্কার করে সেখানে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আনয়ন করা হয়, এবং তারপরে কিন্তু নির্বাচন হয় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে, দলীয় সরকার থেকে বেরিয়ে। আবার দেখুন, এর বিরুদ্ধে ২০০৪ সালে যখন রিট দায়ের হয়, সেই রিটের পরে এটি অ্যাপিলে যায়, এবং আপিলে ২০১১ সালের ১০ মে তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হক তিনি কিন্তু ওই ত্রয়োদশ সংশোধনী সেটি বাতিল ঘোষণা করা হয়। এর ফলে যেটি হয়, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিও বাতিল হয়ে যায়, এবং সেই বাতিলের যে রায়, সেই রায়ে তিনি বলেছিলেন যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং ধারাবাহিকতা বজায় রাখতে 2টি টার্ম
তত্ত্বাবধায়কের মাধ্যমে নির্বাচন করা যেতে পারে। এটি কিন্তু সেই বাতিল করা রায়ের মধ্যেও ছিল, কিন্তু সরকার যেটি করলেন, তৎকালীন সরকার আওয়ামী লীগ সরকার 2011 সালের 10ই মে এই রায় দিলেন খায়রুল হক, এবং 2011 সালের 30 জুন অর্থাৎ প্রায় 2 মাসের মধ্যেই কিন্তু সংবিধান সংশোধন করে ফেললেন এবং সেখানে পুরো তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করা হলো। আজকে রিটের যে শুনানি হলো সেই শুনানিতে কিন্তু এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে এবং পরবর্তীতে সুজনের সম্পাদক রিটকারীদের অন্যতম বদিউল আলম মজুমদার তিনিও বলেছেন তাই যে আদালতের পূর্ণাঙ্গ নির্দেশনা মানা হয়নি এবং না মেনে কি করা হয়েছে, দুইবার যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার কথা বলা হয়েছিল সেটি না মেনে পুরোপুরি বাতিল করা হয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে আজকের এই সারা দেশের অরাজকতা, এই যে এতগুলো মানুষ শহীদ হলো, শিক্ষার্থীরা শহীদ হলো আজকে গণতন্ত্রের জন্য, এই যে গণতন্ত্রের পথ রুদ্ধ করার মূল দ্বার কিন্তু ছিল পঞ্চদশ সংশোধনী। সুতরাং সেই জায়গায় শুনানি শেষে তাদের যে যুক্তিযুক্ত সাবমিশনগুলো শুনে আদালতে কি রুল জারি করেছেন যে কেন পঞ্চদশ সংশোধনী আসলে অবৈধ ঘোষণা করা হবে না। 8 সপ্তাহের সময় দেওয়া হয়েছে, 2 মাস পরে এটির যখন জবাব দেবে রাষ্ট্রপক্ষ সেইখানে আসলে উঠে আসবে রাষ্ট্রপক্ষ কি বলে। তবে অ্যাটর্নি জেনারেল কিন্তু এই বিষয়ে তিনিও একমত পোষণ করেছেন যে হ্যাঁ, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমেই কিন্তু মূলত গণতন্ত্রকে রুদ্ধ করা হয়েছে, সেখানে ভোট ডাকাতির সুযোগ তৈরি করা হয়েছে। মানে এই যে বিভিন্ন বিষয়গুলো, সেই বিষয়গুলোতেও রাষ্ট্রপক্ষের দিক থেকেও কিন্তু আমরা অনেকটা একমত হতে দেখেছি। তো এখন দেখা যাক যে রাষ্ট্রপক্ষ কি জবাব দেয়। তবে এখানে আরেকটি বিষয় যে যেটি বলছিলাম যে তত্ত্বাবধায়ক সরকারের বাইরে আরও যে বিষয়গুলো রয়েছে সেখানে দেখুন যেই নারী আসন বৃদ্ধি বা বঙ্গবন্ধুকে জাতির জনক স্বীকৃতি, সেই বিষয়গুলো নিয়ে খুব একটা আলোচনা নেই, কিন্তু 7 ক এবং 7 খ নিয়ে কিন্তু এখানে আইনজীবীরা আপত্তি জানিয়েছেন যে মৌলিক বিষয়গুলো সংশোধন যোগ্য নয়, অর্থাৎ সেই জায়গায় সংবিধান সংশোধন করা যাবে না। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সেই পথটি রুদ্ধ করা হয়েছে। আজকে রিটকারীদের আইনজীবী শরীফ ভূঁইয়া তিনি বলছিলেন যে যদি কেউ সাংবিধানিক ম্যান্ডেট নিয়ে অর্থাৎ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যদি কাউকে ক্ষমতায় দেওয়া হয়, অর্থাৎ দেশের অধিকাংশ মানুষ যদি কোনো একটি দলকে 2/3 বেশির আসন দেয় এবং তারা অবশ্যই সংবিধান সংশোধন যোগ্যতা তারা রাখেন বলেই তারা পার্লামেন্টে যাবেন। তো সেই জায়গায় আপনাকে অনেক ধন্যবাদ বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরার জন্য। 61 দিন অন্ধকার ঘরে ছিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। তার বেঁচে থাকার আশায় ছেড়ে দিয়েছিল পরিবার। যখন খোঁজ মিলল পাওয়া গেল ভারতের শিলংয়ে। বন্দিদশা থেকে মুক্ত হয়েও দেশে ফিরতে পারেননি 9 বছর। এই জীবনকে আয়নাঘরের চেয়েও ভয়ঙ্কর বললেন সালাউদ্দিন। রোমহর্ষক সেই বছরগুলোর বর্ণনা দিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ 2015 সালে তাকে সাদা পোশাকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। 61 দিন গুম থাকার পর খোঁজ মেলে ভারতে। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে ফেরেন তিনি। বিএনপি এবং 20 দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলাম। কিছু সাদা পোশাকধারী সশস্ত্র ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তারা আমাকে তুলে নিয়ে যায় চোখ বেঁধে এবং হাত বেঁধে। তারা আমাকে একটা কক্ষে বন্দি করে রাখে দীর্ঘ 61 দিন। সেই কক্ষটা 5 ফিট বাই 10 ফিটের বেশি বড় হবে না। আমার কাছে মনে হয় বহু আয়নাঘর আছে। আমাকে যেখানে রেখেছিল আমি আয়নাঘরে যে বর্ণনা পেয়েছি তার চাইতে অনেক কঠিন অবস্থায় আমি ছিলাম। ভারতের শিলংয়ে তাকে ভারসাম্যহীন ভেবে ভর্তি করা হয় মানসিক চিকিৎসা কেন্দ্রে। যেখানে আমাকে তারা রেখে আসলো, ফেলে দিল এই চোখ বাঁধা হাত বাঁধা অবস্থায়, সেই জায়গাটার নাম আমি তখন জানতে পেরেছি শিলংয়ের একটা জায়গা। চোখের কাপড় খুলে দেখলাম একটা সাদা জিপ গাড়ি চলে যাচ্ছে। কথাবার্তা শোনা হয়তো আমাকে মনে করলাম আমি মানসিক ভারসাম্যহীন। আমার কথা হয়তো তাদের বিশ্বাস হয় না, আমার পরিচয় তারা হয়তো বিশ্বাস করতে চায়নি জামা কাপড় দেখে, আমার অবস্থা দেখে। তখন তারা আমাকে একটা মানসিক হাসপাতালে নিয়ে গেল। তো এটা মানসিক হাসপাতালের ভিতরে কলাসিবল গেট, ভিতরে কেউ যাওয়া আসা করতে পারে না। তার অভিযোগ রাজনৈতিক নেতাদের গুম খুন অপহরণের নির্দেশদাতা শেখ হাসিনা। সমস্ত কিছুর জন্য তৎকালীন সরকারের ফেসিবাদের প্রধান শেখ হাসিনা দায়ী। তিনি হুকুমের আসামি। তার হুকুমে বিভিন্ন সংস্থা, বিভিন্ন কর্মকর্তারা এই কাজ করতে বাধ্য হয়েছে। দীর্ঘ আইনি লড়াইয়ে মুক্তি হয়েও আওয়ামী লীগ সরকারের বাধার মুখে দেশে ফিরতে পারেননি সালাউদ্দিন আহমেদ। হয়তোবা বাংলাদেশ সরকারের কোনো অনুরোধ ছিল not to send him back immediately. বাংলাদেশের ডেপুটি হাই কমিশন গুয়াহাটিতে যেটা আছে, তার ডেপুটি হাই কমিশনকে আমি ফোন করেছিলাম যে ভাই বাংলাদেশে তো পট পরিবর্তন হয়েছে, ফেসিবাদের পতন হয়েছে, আমাকে কি ট্রাভেল পাস দেওয়া যাবে এবার? মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
কিছুক্ষণ আগেও যেমনটি জানাচ্ছিলাম, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে যোগ দিয়েছেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। জনাব বদিউল আলম মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে শুরুতেই জানতে চাই যে আপনি সহ 5 জন যে রিট করেছেন, তারপরে সেই রিটের উপরে শুনানি হয়েছে এবং হাইকোর্ট থেকে একটি রুল জারি করা হয়েছে। আপনার কাছে জানতে চাই যে পঞ্চদশ সংশোধনী অবৈধ দাবি করে রিটের পেছনে আপনাদের যুক্তিগুলো কি কি? আমাদের যুক্তিগুলো, আপনি যে যুক্তিতে রিটটা করা হয়েছে, না রাজনৈতিক বিবেচনা, কোনটা? দুঃখিত, যুক্তি চাচ্ছেন না রাজনৈতিক? রিটের যুক্তিগুলো কি কি? আপনারা যে রিটটি করেছেন তার পেছনে আসলে কি কি যুক্তি ছিল? যেই পদ্ধতিতে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছে এটা সম্পূর্ণ অসাংবিধানিক। যেমন একটা যুক্তি যথেষ্ট, যে আমাদের সংবিধানের 142 অনুচ্ছেদ অনুযায়ী, যে অনুচ্ছেদটা হলো সংবিধান সংশোধনের পদ্ধতি যেখানে বিধৃত আছে, তো সেই বিধান অনুযায়ী যে সংবিধানের কতগুলো ধারা, কতগুলো অনুচ্ছেদ সংশোধন করতে হলে গণভোট করতে হয়। তো এই যখন পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়, তড়িঘড়ি করে পাশ করা হয়, ওই গণভোট করা হয়নি। তো এই একটা কারণই যথেষ্ট। তারপরে আরেকটা কারণ হলো যে এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের 1/3 অসংশোধনযোগ্য করা হয়েছে। তার মানে এই যে তখন ছিল নবম জাতীয় সংসদ ভবিষ্যৎ সংসদ সদস্যদের সংবিধান সংশোধনের অধিকার হরণ করেছে, যেটা করতে পারে না এক সংসদ। ভবিষ্যৎ সংসদের ওই যে সংবিধান সংশোধনের অধিকার হরণ করতে পারে না, এটা আরেকটা যুক্তি। তারপর আরেকটা যুক্তি হলো যেমন যে সংবিধান সংশোধনের জন্য নবম জাতীয় সংসদ একটা স্পেশাল কমিটি করা হয়েছে বেগম সাজেদা চৌধুরীর নেতৃত্বে, এবং সুরঞ্জিত সেনগুপ্ত তার সহপ্রধান ছিলেন। তো তারা সর্বসম্মতভাবে 15 সদস্যের 15 সদস্যের 13 জনই ছিলেন, আমার যতটুকু মনে পড়ে 12 জনই ছিলেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা, আর 3 জন ছিলেন তাদের জোট সঙ্গী। তারা সর্বসম্মতভাবে প্রস্তাব করেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার রেখেই সংবিধান সংশোধন করা, তারা সর্বসম্মত প্রস্তাব করেছিলেন। এমনকি সাবেক প্রধানমন্ত্রী তিনিও ওই কমিটির সামনে উপস্থিত হয়েছিলেন তার দলের একদল জ্যেষ্ঠ নেতাকে নিয়ে। তিনিও সেখানে প্রস্তাব করে এসেছিলেন যে 90 দিনের সময়সীমা বেঁধে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার রেখেই সংবিধান সংশোধন করার তিনি প্রস্তাব দিয়ে এসেছিলেন। কিন্তু এর প্রেক্ষিতে যে সংবিধান সংশোধনের যে কমিটি, সেই কমিটি সর্বসম্মতভাবে তারা প্রস্তাব করে যে তত্ত্বাবধায়ক সরকার রেখে সংবিধান সংশোধন করা হবে। কিন্তু যেদিন তারা এই প্রস্তাব চূড়ান্ত করে, তারপর দিন তারা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করার পর তিনি এটা বাতিল করে দেন, এবং সংসদের একটা বিশেষ কমিটির সুপারিশ নির্বাহী বিভাগের প্রধান এটা বাতিল করে দিতে পারে না। এটা ওই যে সেপারেশন অফ পাওয়ার্স ইস্যু। তো এরকম অনেকগুলো যুক্তি আছে যার জন্য এই সংবিধানের পঞ্চদশ সংশোধনীটা অসাংবিধানিক। আর শুধু তাই নয়, এখানে একটা মিথ্যাচার করা হয়েছে, এটা একটা নগ্ন মিথ্যাচার করা হয়েছে। যে খায়রুল হকের যে শর্ট অর্ডার, সেই শর্ট অর্ডার বলা হয়েছে, জি জনাব বদিউল আলম মজুমদার, বলা হচ্ছে যে এই সংশোধনী, পঞ্চদশ সংশোধনী গণতন্ত্রের পথে প্রধান বাধা বা গণতন্ত্রের পথ রোধ করা হয়েছে এই সংশোধনীর মাধ্যমে। সেক্ষেত্রে সংবিধানের কোন কোন ধারার সাথে এটি সাংঘর্ষিক বলে আপনি মনে করেন? সেই সাথে একটু জানাবেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় কি ধরনের পরিবর্তন আসতে পারে বলে আপনি মনে করেন? ওকে, সংবিধানের একটা বলে বেসিক স্ট্রাকচার, মৌলিক কাঠামো, ওটা কোনো বিধানে নাই, ওটা হলো আদালতের মাধ্যমে এসছে। যেমন গণতন্ত্রের একটা মৌলিক কাঠামো, এই গণতন্ত্রের পরিপন্থী কোনো রকম সংবিধান সংশোধন এটা অসাংবিধানিক হবে। তো এই যে গণতন্ত্রের অন্যতম ওই যে বৈশিষ্ট্য হলো ভোটের অধিকার। তো এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার মাধ্যমে ভোটের অধিকার হরণ করা হয়েছে। 2014 সালে আমাদের একতরফা নির্বাচন হয়েছে, 2018 সালে যদিও জালিয়াতি নির্বাচন হয়েছে, 2024 সালে আবার একতরফা নির্বাচন হয়েছে।
যার মানে মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে। সংবিধানের মৌলিক কাঠামো এটা লঙ্ঘন। তো এটা এবং মৌলিক কাঠামোর পরিপন্থী কোনো সংবিধান সংশোধন হতে পারে না। তার মানে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, যার ভিত্তিতে আমাদের বীর মুক্তিযোদ্ধারা রক্ত দিয়েছিলেন, প্রাণ দিয়েছিলেন আমাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার জন্য, এটা ভণ্ডুল করা হয়েছে এই সংবিধান সংশোধনের মাধ্যমে। জি জনাব, আরেকটু জানতে চাই যে এই রুল জারি করার আগে রিটের যে শুনানি হয়েছে সেখানে কিন্তু হাইকোর্ট মন্তব্য করেছে যে পঞ্চদশ সংশোধনী না হলে দেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি সেটি উদ্ভূত হতো না। এ বিষয়ে আপনার অভিমত কি? এই কথা আমিও বলেছি যে ধরেন এই যে 7ই জানুয়ারির নির্বাচনটা যদি ওই যে প্রতিযোগিতামূলক হতো, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতো, তাহলে মানুষের মধ্যে এরকম অসন্তোষ সৃষ্টি হতো না। এবং পরবর্তীতে যে বিভ্রান্ত ঘটনা ঘটেছে, মর্মান্তিক ঘটনা ঘটেছে, অনেক হতাহত হয়েছে অনেক ব্যক্তি, এগুলো ঘটতো না। তো আমি মনে করি এগুলো সবগুলো এড়ানো যেত যদি আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা যেত। আর তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে, দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। আমাদের যতগুলো নির্বাচন দলীয় সরকারের অধীনে হয়েছে সবগুলোতে যারা ক্ষমতায় ছিল তারাই ফিরে এসছে। এবং এর ফলে এটা যদি না হইতো, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি 7ই জানুয়ারি নির্বাচন হইতো, তাহলে আমাদের বর্তমানে আমরা যে পরিস্থিতিতে নিপতিত হয়েছি, আমাদের প্রধানমন্ত্রী বিতাড়িত হয়েছেন, পালিয়েছেন, এটাও ঘটতো না। জি জনাব মদিউল আলম মজুমদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হতাহতের ঘটনা তদন্তে আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের প্রতিনিধি দল। একথা জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং খাদ্য উৎপাদন ঠিক রাখাই প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেন তিনি। সকালে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা জানান গোয়েন লুইস। জাতিসংঘের সমন্বয়ক জানান, প্রতিনিধি দল ঢাকায় আসার পর ঠিক হবে কিভাবে তারা বাংলাদেশের তদন্ত দলকে সহযোগিতা করবে। বর্তমান পরিস্থিতিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন গোয়েন লুইস। পরে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা সাংবাদিকদের জানান, রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা বাড়ানোর জন্য জাতিসংঘকে অনুরোধ জানানো হয়েছে। সাথে ওনারা এই পরিস্থিতিতে আমাদের কি ধরনের সাহায্য এবং সহযোগিতা করতে পারে ওই ব্যাপারে আমাদের মেইনলি আলাপটা হয়েছে। আরেকটা হলো বলছিলেন যে আমরাও চাচ্ছি, আপনারাও চাচ্ছেন যে ওই ইসির থেকে যে একটা ফ্যাক্ট ফাইন্ডিং মেশিন আসার মতো আসার কথা যে জাতিসংঘ থেকে, ওটা এরা হয়তো পাঠাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। এ সময় তিনি জানান, এরই মধ্যে আহতদের পুনর্বাসনের প্রক্রিয়া শুরু হয়েছে। বেলা 11টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তিনি এই তথ্য জানান। সমাজ কল্যাণ উপদেষ্টা জানান, এরই মধ্যে আহতদের নিয়ে একটি ডেটাবেস তৈরির সিদ্ধান্ত হয়েছে। কোথায় কিভাবে তারা আহত হয়েছেন সেই তথ্য সংগ্রহ করা হচ্ছে। সার্বিক বিষয় তদারকির জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটি টিম গঠন করা হবে বলেও জানান শারমিন এস মুর্শিদ। অনেক বাচ্চারা মানসিকভাবে আক্রান্ত হয়েছে, অনেকে তাদের কর্মজীবন হারিয়ে ফেলেছে, অনেকের পরিবার নিঃস্ব হয়ে গেছে, কারণ এই ছিল একমাত্র তাদের উপার্জনকারী। সেই জায়গাটায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটা নৈতিক দায়িত্ব আছে। আমি সেই জায়গাটার জন্য আজকে এসেছি। তাদের পুনর্বাসন কিভাবে ঘটাবো, আজকের থেকে শুরু হয়ে গেল তাদের পুনর্বাসনের কর্মকাণ্ড। ছাত্র জনতার অভ্যুত্থানে পুলিশের 6 রাউন্ড গুলির পরও বেঁচে রয়েছেন ঠিকই, তবে স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি আমির হোসেন। গেল 19 জুলাই রাজধানীর রামপুরার মেরাদিয়ায় নির্মাণাধীন দালানের কার্নিশে ঝুলে থাকা অবস্থায় তাকে পুলিশের গুলি বর্ষণের ফুটেজ ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। ওঠে প্রতিবাদ ও সমালোচনার ঝড়। রেস্তোরাঁ কর্মী আমিরকে প্রতিনিয়ত তাড়া করছে সেদিনের ভয়াল স্মৃতি। জুলাইয়ের মাঝামাঝিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গোটা দেশ যখন উত্তাল, তেমন সময় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভয়াবহ একটি ভিডিও। একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে জীবন বাঁচানোর মরিয়া চেষ্টা করছে এক তরুণ। তার দিকে গুলি ছুড়ছে 2 পুলিশ সদস্য। পরপর চালানো হয় কয়েক রাউন্ড গুলি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় 19 জুলাইয়ের সেই ফুটেজ। রাজধানীর মেরাদিয়া এলাকার ওই তরুণের নাম আমির হোসেন।
কিভাবে সেদিন প্রাণে বেঁচে ফিরেছিলেন সে কথাই বলছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে। ভয়ে আর কি আমি বিল্ডিংয়ের ছাদের উপর উঠছিলাম, যে দৌড়া আমার পিছনে পিছনে আর কি পুলিশ উঠছে, উপর থেকে গুলি করতেছে আর বলতেছে জাপ দেওয়ার জন্য। আমি জাপ দিই না, কিন্তু আরেকটা পুলিশ নেছে 3 তলা যায় গুলি করতেছে আর কি, সেটি আমার পায়ে লাগে। গুলিবিদ্ধ হয়ে 3 তলায় প্রায় 3 ঘন্টা পড়েছিলেন আমির। পরে তাকে উদ্ধার করেন বেশ কয়েকজন শিক্ষার্থী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও তার খোঁজ খবর রাখছেন। হ্যাঁ, আমার সাথে আসছে, তাকে আমি টাইনা টিনা নিয়ে আসছি, আরও 2 জনকে হাতে পায়ে দইরা নিয়ে আসছি। আসে কোনো রকম ওরে 4 জনে মিলা হসপিটালে নিয়ে যাই আর কি। তারপরে এখানে যতটুকু পারি চিকিৎসা করছি। যেহেতু আমরা গতকাল কি ওনার ব্যাপারটা জানছি, 2-3 দিনের মধ্যে আমরা ওনার পুনর্বাসন এবং আর্থিক যে সহযোগিতা করার সেটা আমরা ইনশাল্লাহ চেষ্টা করব করার জন্য। আমিরের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। ঢাকায় ফুপুর বাসায় থেকে কাজ করতেন রামপুরার একটি রেস্তোরাঁয়। কিছুটা সুস্থ হলেও পুরোপুরি স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে শঙ্কা কাটেনি এখনো। আমাকে 6 রাউন্ড গুলি করছে আর কি। 6 রাউন্ড গুলি করার পরে যে সময় আমি জাপ দেয় জায়গায় পড়ি, সেই জায়গায় ছটফট করতেছিলাম আর কি। 3 ঘন্টা পরে চিকিৎসা করতেছি। যদি আর 10-15 মিনিট কেউ পড়াইতো আর কি, তাহলে আমাকে আর কি মৃত্যু উদ্ধার করতে হইতো আর কি। আমরা এখন চাওয়া সরকার যাতে যারা নিরপরাধের কারণে ওরা গুলি করছে ওরা শাস্তি হয়। আন্দোলনে রামপুরা, বাড্ডা ও এর আশপাশের এলাকায় গুলিতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। আহত অনেকেই হাসপাতালে এখনও চিকিৎসাধীন। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা মহানগরের বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে কর্মরত 32 জনকে বদলি করা হয়েছে। রবিবার পুলিশ সদর দপ্তর এই বদলির প্রজ্ঞাপন জারি করে। বদলি করা পুলিশ কর্মকর্তাদেরকে ঢাকার বাইরে বিভিন্ন ট্রেনিং সেন্টার, এপিবিএন ও ট্যুরিস্ট পুলিশে পদায়ন করা হয়েছে। এর আগে 12 আগস্ট পুলিশ সদর দপ্তরের প্রজ্ঞাপনে রাজধানীর 18 পুলিশ পরিদর্শককে বদলি করা হয়। এর মধ্য দিয়ে ডিএমপির মোট 50টি থানার ওসিকে বদলি করা হলো। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন পুলিশ মহাপরিদর্শক নিয়োগ করা হয়। পাশাপাশি বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় পুলিশের শীর্ষ পদমর্যাদার 4 জনকে। পুলিশ সূত্রে জানা গেছে, বদলি করা ওসিদের বেশিরভাগই সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় গুলি চালানো, গণগ্রেপ্তার ও হয়রানির সাথে সরাসরি জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। অধ্যাপক রোবেদ আমিনকে স্বাস্থ্যের নতুন ডিজি নিয়োগের জেরে ড্যাবের নেতাকর্মীদের হাতে হেনস্থা হলেন স্বাস্থ্য উপদেষ্টা। সকালে মহাখালীতে ডিএনসিসি হাসপাতালে নূরজাহান বেগমকে হেনস্থা করেন কিছু চিকিৎসক। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রনেতা আখতার হোসেন ঘটনাস্থলে আসলে তিনিও তোপের মুখে পড়েন। স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে রোববার অধ্যাপক রোবেদ আমিনকে নিয়োগ দেয় সরকার। সকালে নতুন ডিজি সহ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে মহাখালীর ডিএনসিসি হাসপাতালে বৈঠকে বসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বৈঠক চলাকালে বিক্ষোভ মিছিল নিয়ে হাসপাতালে আসেন বিএনপিপন্থী চিকিৎসকদের একটি দল। নতুন ডিজি ও এডিজির পদত্যাগের দাবি করেন তারা। এক পর্যায়ে হাসপাতালের কনফারেন্স রুমে প্রবেশ করে বাক বিতণ্ডায় জড়ান আন্দোলনকারীরা। এতে পণ্ড হয় স্বাস্থ্য উপদেষ্টার বৈঠক। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রনেতা আখতার হোসেন সহ কয়েকজন যান সেখানে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হন তারা। আন্দোলনকারীদের 4 প্রতিনিধির সঙ্গে বৈঠকের প্রস্তাব দেয়া হলেও থামেনি হট্টগোল। ড্যাব সদস্যদের বিক্ষোভের মুখে চরম হট্টগোলে বিব্রত হন স্বাস্থ্য উপদেষ্টা। তৈরি হয় নিরাপত্তা ঝুঁকি। এভাবেই চলে প্রায় 1 ঘন্টা। পরে ঘটনাস্থলে সেনা সদস্যরা আসলে হাসপাতাল ছাড়েন স্বাস্থ্য উপদেষ্টা ও অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় ড্যাবের কয়েকজন নেতাকর্মীও তাদের সঙ্গে যান। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাকরি স্থায়ীকরণ ও পদায়নের দাবিতে 3 কর্মকর্তাকে রাতভর অফিসে আটকে রাখলেন পরিসংখ্যান ব্যুরোর ন্যাশনাল হাউস হোল্ড ডেটাবেস প্রকল্পের কর্মীরা। রবিবার বিকাল থেকে আটকে রাখা হয় তাদের। 2016 সালে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া 545 জন কর্মীর মধ্যে 261 জন আন্দোলনে অংশ নিচ্ছেন। তারা জানান, প্রকল্পের জন্য নিয়োগ দেয়া হলেও তাদের দিয়ে অন্যান্য বিভাগে কাজ করানো হয়। ন্যাশনাল হাউস হোল্ড ডেটাবেস প্রকল্পের কাজ দেয়া হয় ভারতীয় এক কোম্পানিকে।
এর মধ্যে প্রকল্পের মেয়াদ শেষ হলে চাকরি স্থায়ী ও অন্য জায়গায় পদায়নের জন্য আদালতে রিট করেন তারা। শুনানি শেষে আদালত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয়। তারপরও পদায়ন না হওয়ায় 4 দিন ধরে আন্দোলন করে আসছেন তারা। রাতে কর্মকর্তাদের উদ্ধারের জন্য আসে সেনাবাহিনী। সমস্যা সমাধানে সকালে জরুরি বৈঠকের সিদ্ধান্ত হয়। 16 সাল থেকে 2022 সাল 31 ডিসেম্বর 2022 সাল পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ ছিল, কিন্তু আমাদের এই প্রকল্পে কোনো প্রকার কাজ করানো হয় নাই। 122 কোটি টাকা ইন্ডিয়ান জেরক্স কোম্পানিকে দেওয়া হয়ে গেছে। তাহলে স্যার ওই মানে টোটাল টাকাটা ফাউ গেছে, কোনো ক্লিয়ার ডাটা নাই। হাইকোর্টের রায় অনুযায়ী আমাদের যে স্ট্যাটাস কো আছে এইটার অনুযায়ী আমাদেরকে পদায়ন অর্ডার করতে হবে, 1 নাম্বার 2, এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে আত্মীকরণ করে নিতে হবে অথবা আমাদেরকে স্থায়ীকরণ করে নিতে হবে। সিরাজগঞ্জের হাটিকুমরুলে ট্রাকের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। রবিবার মধ্যরাতে গোলচত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সলঙ্গা থানার অফিসার ইনচার্জ এনামুল হক জানান, ঢাকা থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাস হাটিকুমরুল গোলচত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা এক নারী সহ একই পরিবারের 4 জন নিহত হয়। গুরুতর আহত হয় মাইক্রোবাস চালক। ঘটনার পরই পালিয়ে গেছে ট্রাক চালক। আসার পরে দেখি যে একজনও জীবিত নাই, 4টাই মারা গেছে। তারা রাজশাহী রোডে যাওয়ার সময় ট্রাকের সাথে ধাক্কা লাগে এবং 4 জন মারা যায়। ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে 4 জন, একই পরিবারের 4 জন মৃত্যুবরণ করে। গ্যাসের অভাবে টানা কয়েক মাস ধরে দেশের 3টি ইউরিয়া সার কারখানার উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে। এতে আসন্ন আমন মৌসুমে চাহিদা অনুসারে ইউরিয়া সারের সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন কারখানা সংশ্লিষ্ট অনেকেই। দেশের বৃহত্তম রাষ্ট্রীয় সার কারখানা চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড CUFL কারখানাটিতে গড়ে প্রতিদিন 1000 থেকে 1200 মেট্রিক টন সার উৎপাদন হয়। তবে গ্যাস সংকটে প্রায় 9 মাস ধরে বন্ধ উৎপাদন। যান্ত্রিক ত্রুটি ছিল, গ্যাসের স্বল্পতা ছিল। এখন মোটামুটি প্ল্যান্ট ঠিক আছে, কিন্তু গ্যাসের নিশ্চয়তা আসেনি। এই মাসে হয়তো চালু হবে। একই অবস্থা আরও 2 সার কারখানারও। 9 মাস ধরে উৎপাদন বন্ধ আশুগঞ্জ সার কারখানায়। এছাড়া 7 মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে জামালপুরে যমুনা সার কারখানা। এতে আসন্ন আমন মৌসুমে সার সংকটের আশঙ্কায় কৃষক। এছাড়া দানাদার ইউরিয়া সারের দামও বাড়ার আশঙ্কার কথা বলছেন ডিলাররা। প্রতি টনে 80,000 টাকা গচ্ছা দিতে হচ্ছে, ভর্তুকি দিতে সরকারকে। একদিকে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে কারখানা বন্ধ থাকার কারণে কারখানা সংশ্লিষ্ট লক্ষ লক্ষ লোক বেকার হয়ে পড়ছে। এই সার কারখানাকে চালু না করা হয় তাহলে কৃত্রিম সংকট তো হবেই এবং কৃষকেরা অনেক ক্ষতিগ্রস্ত হবে। এদিকে কারখানায় উৎপাদন বন্ধ থাকায় শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্টরাও রয়েছেন বিপাকে। প্রোডাকশন না যাওয়াতে দেখা যায় যে সমস্ত গাড়ি ঘোড়ায় সার পরিবহনের জন্য সবসময় মোতায়েন আছে, যে মাসে একটা ঠিক পাচ্ছে না। অনেকদিন কাজকর্ম করে চালু করছিল, আমরা এই অর্থ এলাকার লোক ভালোভাবে চললাম, ভালোভাবে খাইলাম। এখন এই ফ্যাক্টরিটা বন্ধ করে দেওয়াতে আমাদের অর্থ এলাকার মানুষ বেকার হয়ে গেছি। দেশে বছরে 27 লাখ টন ইউরিয়া সারের চাহিদা রয়েছে। এর মধ্যে দেশেই উৎপাদিত হয় 10 লাখ টন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অন্তর্বর্তী সরকার ব্যয় সংকোচন করবে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে তিনি বলেন, জিডিপি বাড়ানোর চেয়ে কর্মসংস্থানের ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে। আর শেখ হাসিনা সরকারের নেয়া রাজনৈতিক উদ্দেশ্যমূলক প্রকল্প বন্ধ করে দেওয়া হবে বলে জানান ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বড় বড় প্রকল্পগুলোতে কেন এতবার সংশোধন করতে হলো, নকশা কেন সংশোধন করতে হলো, একটা প্রকল্প 4 বার 5 বার বহুবার এগুলোকে কেন সংশোধন করতে হয়েছে এবং ব্যয় বাড়াতে হয়েছে এবং সময় বাড়াতে হয়েছে, সেগুলো একটু আমরা এখন ভবিষ্যতে যাতে ভুল না করি, আমি মনে করি যে এটাকে প্রতিবেদন তৈরি করা উচিত হবে যে কেন এই ভুলগুলো হলো। ইউরোপের বাজারে কমেছে তৈরি পোশাক রপ্তানি। জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসে রপ্তানি হয়েছে 8.27 বিলিয়ন ইউরো, যা 2023 সালের একই সময়ের তুলনায় 4.98% কম। গত বছরের জানুয়ারি জুন সময়ে রপ্তানি হয়েছিল 9.18 বিলিয়ন ইউরো। ইউরোস্যাটের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
রপ্তানিকারকরা বলছেন, বিশ্বব্যাপী নানা সমস্যার কারণে রপ্তানি কমেছে। বাংলাদেশের পোশাক রপ্তানি কমার কারণ হিসাবে প্রতিযোগিতায় পিছিয়ে পড়া, উপযোগ বেড়ে যাওয়া, শ্রমিকদের মজুরি বৃদ্ধিকে উল্লেখ করেছে ইউরোস্যাট। এদিকে ইউরোপের বাজারে জানুয়ারি-জুন সময়ে নিটওয়্যার রপ্তানিও কমেছে 8.58%। তবে ওভেন গার্মেন্টস রপ্তানি 0.28% বেড়ে হয়েছে 3.74 বিলিয়ন ইউরো। প্রান্তিক খামারিদের রক্ষা করতে কর্পোরেট সিন্ডিকেট ভেঙে দিয়ে পোল্ট্রি ফিডের দাম কমানোর দাবি জানিয়েছে পোল্ট্রি অ্যাসোসিয়েশন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনটি। এ সময় খামারিরা বলেন, পাশের দেশে উৎপাদন খরচ কমলেও সিন্ডিকেটের কারণে দেশের বাজারে পোল্ট্রি ফিডের দাম কমেনি। প্রতি কেজি ফিডে 15 থেকে 20 টাকা বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের। তারা আরও জানান, মুরগির বাচ্চার উৎপাদন খরচ 28 থেকে 29 টাকা হলেও বিক্রি হয় 70 থেকে 120 টাকা পর্যন্ত। প্রান্তিক খামারিদের দাবি, সিন্ডিকেট করে বছরে ফিড ও মুরগির বাচ্চায় 5,920 কোটি টাকা অতিরিক্ত মুনাফা করা হয়। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর মুরগির বাচ্চার দাম কমে এসেছে বলেও জানান খামারিরা। পশ্চিমবঙ্গের কলকাতায় চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় টানা 11 দিনের মতো বিক্ষোভ ও প্রতিবাদ চলছে ভারতে। স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় আলাদা আইন চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন পদ্ম পুরস্কারপ্রাপ্ত 70 জনের বেশি চিকিৎসক। চিঠিতে স্বাস্থ্যসেবা কর্মীদের বিরুদ্ধে সহিংসতা মোকাবেলায় দ্রুত একটি বিশেষ আইন প্রণয়ন এবং চিকিৎসা কেন্দ্রগুলোতে উন্নত সুরক্ষা প্রোটোকল বাস্তবায়নের দাবি জানান তারা। চিকিৎসকরা কর্মবিরতি পালন করায় সরকারি হাসপাতালগুলোতে বহির্বিভাগের পরিষেবা ব্যাহত হচ্ছে। সোমবার দিল্লির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনের সড়কে দাঁড়িয়ে রোগী দেখবেন বলে জানান অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের চিকিৎসকরা। গত 9 আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে 31 বছর বয়সী এক নারী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে যোগ দিয়েছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ অধিকারী, শুরুতে একটু জানতে চাই যে চিকিৎসকদের ধর্মঘটের কারণে কি ধরনের ভোগান্তিতে পড়েছেন রোগীরা? দেখুন, চিকিৎসকের যে ধর্মঘট চলছে সে নিয়ে ভোগান্তি চলছে, কারণ হচ্ছে বেশ কিছুদিন অর্থাৎ 9 তারিখে এই ঘটনার পরে লাগাতার আন্দোলন চলছে পশ্চিমবাংলার চিকিৎসকদের, যারা চিকিৎসক এবং পড়ুয়া চিকিৎসক যারা এই মুহূর্তে পড়াশোনা করছেন, এরকম চিকিৎসকরা কিন্তু আন্দোলনে রয়েছেন। এই আন্দোলনের ফলে যেহেতু আউটডোর বিভাগ অর্থাৎ চিকিৎসার যে আউটডোর বিভাগ, সেই আউটডোর বিভাগ সম্পূর্ণরূপে বেশ কিছুদিন বন্ধ ছিল, সাময়িকভাবে চালু করছে, আবার বন্ধ থাকছে। অর্থাৎ এর ক্ষেত্রে যে ধরুন যারা চিকিৎসা নিতে আসছে তারা সমস্যা করছেন এবং অনেকটাই সমস্যা করছেন। এই আন্দোলনটা কিন্তু এখনো পর্যন্ত চলছে। এই আন্দোলনের প্রেক্ষাপট যদি আমি বলি, কারণ এই পড়ুয়া ছাত্রীর মৃত্যুর পরে একের পর এক যেভাবে পড়ুয়া ছাত্র এবং ছাত্রীরা বিক্ষোভ আন্দোলন করছিলেন, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু কলকাতা হাইকোর্ট, আমি যদি দেখি, কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন যে এই মামলার তদন্তভার গ্রহণ করবে সিবিআই। তদন্তভার গ্রহণ করার পরেও কিন্তু মামলার অগ্রগতি হয়নি, এরকম দাবি করে পড়ুয়া এবং ছাত্রছাত্রী আন্দোলন চালাতে থাকে এবং ডাক্তারি পড়ুয়ারা এই আন্দোলন চালানোর পরে একটা সময় দেখা যায় পশ্চিমবাংলার যে সমস্ত নাগরিক অর্থাৎ মহিলারা, আপনি জানেন যে মহিলারা রাতে বা 14ই আগস্ট রাতে কলকাতা দখলের ডাক দিয়েছিলেন, কলকাতা না শুধু রাজ্যের বিভিন্ন শহর দখলের ডাক দিয়েছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে আজকের যে কর্মসূচি রয়েছে, তাতে ইতিমধ্যে কিছুক্ষণ আগে কলকাতা হাইকোর্টের যারা আইনজীবী সহকর্মী দেবপ্রসাদ অধিকারী জানাচ্ছিলেন কলকাতা থেকে। এর সাথে শেষ করছি আজকের বিরতিহীন সংবাদ দুপুর। সাথে থাকার জন্য ধন্যবাদ।